হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি আজকে এত কম কেন? আ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকেই জয়েন করছো বাট এখন অনেকে বাকি। বুঝলাম না আজকে কি কোনো ইভেন্ট আছে নাকি? কম কেন আজকে? এত পরীক্ষা-টরীক্ষা তো চলে না। ঠিক আছে? ওকে। তো আজকে হচ্ছে আমাদের বৃত্তের ৪র্থ পর্বের ক্লাস। আগের ক্লাসগুলো আহ তাবাস্সুম একটা কথা বলছে। আমি আপনার ক্লাস বুঝি না, কোনো সমস্যা নেই। আমার ক্লাস যদি না বুঝো, আমার ক্লাস না বুঝতেই পারো। তুমি যদি আমার ক্লাস না বুঝো, তোমার কাছে কিন্তু সুন্দর একটা অপশন আছে। তোমাদের সবার জন্য আসলে আমরা সব রকম অপশন খোলা রাখছি। যে দেখা গেছে যে কারো পাহাড় পছন্দ, খুব পছন্দ। আবার কারো সমুদ্র পছন্দ। ঠিক আছে? তার আবার পাহাড় পছন্দ না। আবার যার সমুদ্র পছন্দ, পাহাড় পছন্দ, তার আবার সমুদ্র পছন্দ না। হ্যাঁ? সো সব জিনিস অবশ্যই সবার পছন্দ হবে না, ভালো লাগবে না। ঠিক তেমনি আবার অনেকে সবই ভালো লাগে। আমার মতো। ঠিক তেমনি তোমাদের জন্য খুব সুন্দর একটা অপশন আছে। তুমি চাইলে আমাদের যে আগের বছরে এই লেকচারটা অন্য একজন মেন্টর নিয়েছে। মেবি আগের বছরে বৃত্ত কে নিয়েছে? সৌরভ দাদা নিয়েছে। তোমার যদি সৌরভ দাদার ক্লাস ভালো লাগে, তুমি কিন্তু আর্কাইভ থেকে সৌরভ দাদার ক্লাস করতে পারবা। কোনো সমস্যা নাই। হ্যাঁ? সো এটা খুব মানে ইসের বিষয় না যে আমার ক্লাস তুমি বুঝতে নাই পারতে পারো। অথবা তুমি হয়তো ক্লাস মাঝখান দিয়ে কিছু মিস করে গেছো। এইজন্য হয়তো এখন ক্লাসগুলো বুঝতেছো না। আবার এটা হতে পারে তুমি সরলরেখার ক্লাস করো নাই। সরলরেখার ক্লাস না করে তুমি এই ক্লাস করতে আসছো। তাহলে ডেফিনিটলি তুমি বুঝবা না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে আমার ক্লাস যদি না বুঝো তাহলে হচ্ছে তুমি যেটা করবা যে আর্কাইভ ক্লাসে তোমার সৌরভ দাদার ক্লাস আছে। সৌরভ ভাইয়ের। সেই সৌরভ ভাইয়ের ক্লাসগুলো করবা। দেখবা একই জিনিস বোঝাচ্ছে। তুমি আরো ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ। সো আর আমার ক্লাস যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই আমার ক্লাস করবা। তো তোমাদের জন্য কিন্তু ভাই শিখো পুরা অসাম ভাবে মানে পুরো জিনিসটা এত সুন্দর করে সাজাইছে। অ্যামেজিং দেখো তোমার প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের চাহিদার প্রতি চিন্তা করা হয়েছে। ঠিক আছে? ওকে। সো আর ক্লাস বুঝতে কে আহ, সমস্যা হয় এটা আমাকে একটু জানাবো। তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। কার আর ক্লাস বুঝতে সুবিধা হয়। আচ্ছা তাবাসসুম ফাইজা বলছে আমার ভালো লাগে আপনার ক্লাস। ওকে, থ্যাংক ইউ। তার ভালো লাগে। যার ভালো লাগে না তাকেও থ্যাংক ইউ। আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা অনেকেরই ভালো লাগে। ক্লাস করি কিন্তু প্র্যাকটিস করার সময় পাই না। এটা ভেরি ব্যাড। ক্লাস করে প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস যদি আ আ না করো তাহলে কিন্তু হবে না ভাইয়া। তাহলে লাভ নেই। তো ক্লাস করার কোনো দরকার নাই। একজন বলছে, "ভাইয়া আমার নাম নেন না কেন?" এই কমেন্ট যে করে তাদের নাম আমি ভুলেও নেই না। কারণ হচ্ছে আমার একটা সুন্দর নাম আছে। আমার নাম হচ্ছে এস.এম. ইমন। এটাই আমার নাম এবং এটাই আমার অনেক বেশি পছন্দ। আমার অন্য কোনো নাম নেয়ার কোনো প্রয়োজন নাই। এটা অতিরিক্ত হবে। আর আমি যদি নাম নিয়ে ফেলি তাকে মানুষ কি বলে ডাকবে? তার তো নাম নাই হয়ে যাবে। আমাকে নাম তুমি দিয়ে দিচ্ছ ভালোভাবে আমি খুশি হইছি। কিন্তু আমার তো নাম একটা আছে। এই নাম আব্বু-আম্মু অনেক কষ্ট করে এই যে গরু মনে হয় একটা জবাই করে আকিকা দিয়ে তারপর আমার এই নামটা রাখছে, বুঝছো? তো এই বাবা-মার পছন্দ এত কষ্ট করে আকিকা দেওয়া এত কিছু আমি আসলে আ বিসর্জন দিয়া তোমার একটা নাম আমি নিয়ে নিবো। তারপর তোমার নাম আবার নাই হয়ে যাবে। বিশাল ঝামেলা ভাই। আবার আমাকে সবাই নতুন করে বলতে হবে, "এই যে ভাই আপনি ইমন ভাই না?" বলব, "না আমি অমুক ভাই। আমার এখন তো নাম আমাকে একজন দিয়ে দিছে। এইটা আমি এখন নিয়ে নিছি। এখন এটা আমার নাম।" তখন ব্যাপারটা কেমন হয়ে যায় বলতো? এইজন্য আমি তাদের নাম আসলে নেই না আসলে। ঠিক আছে? ও আচ্ছা বলছে সবার এক্সাম চলে আমাদের ফেব্রুয়ারি। ও আচ্ছা হ্যাঁ, অনেক জায়গায় এখন এক্সাম শুরু হয়ে গেছে। এই কারণে একটু এখন স্টুডেন্ট কম। ঠিক আছে? ওকে বুঝতে পারছি। ওকে। আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। একটু স্লো আগায়েন ভাই। আমি অনেক স্লো আগাই ভাই। তুমি অন্য ক্লাস করলে বুঝবা ভাইয়াদের তারা কত ফাস্ট আগায়। হ্যাঁ? আমি অনেক স্লো আগাই। হ্যাঁ? আর তুমি যদি আবার সমস্যা হয় তুমি রেকর্ডেড ক্লাসে 0.75 দিয়ে ক্লাস করবা তাহলে দেখবা ইজি হয়ে গেছে। আচ্ছা। ওকে। আচ্ছা চলেন আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ? আ অনেকেই জয়েন করছে অলরেডি। তো শুরু করে দিই ক্লাসটা। আর টাইম ওয়েস্ট না করি। আজকে আমরা শিখব বৃত্তের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ কিভাবে লিখতে হয়। বোর্ডে যে ম্যাথগুলো আসে সেগুলো দেখব। আর বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। মানে বৃত্তের কোন একটা উপরে একটা বিন্দু আছে।
সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ওকে। তার আগে আমি তোমাদের একটু সরলরেখার ক্লাস করাই, কারণ আমি জানি এখানে সরলরেখার অনেকেরই গ্যাপ আছে বা ভুলে গেছো অথবা ক্লাসই করো নাই সে। ঠিক আছে, সো সবার জন্য সরলরেখার 2-3টা বেসিক আমাদের এই ম্যাথগুলো করার জন্য লাগবে। সো ওই বেসিক গুলো আমি আরেকবার রিক্যাপ করতেছি, দেখো মনে পড়বে, যারা করেছো তাদের অবশ্যই মনে পড়বে। 9-10ও তোমরা এই জিনিসগুলো করেছো। ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে সরলরেখার এই জিনিসগুলো একটু করে দিচ্ছি। সরলরেখার 2-3টা জিনিস, হ্যাঁ একটু করে দেখে খেয়াল করো। তোমাদের মনে আছে নিশ্চয়ই এরকম কিছু জিনিসপত্র করেছো। যদি এটা হয়, ধরো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখার সমীকরণটা আমি একটু লিখতেছি, মনোযোগ দাও এখন সবাই, একদম মনোযোগ দিবা, হ্যাঁ কোনো কমেন্ট আসবে না। এই সরলরেখার সমীকরণটা যদি সরলরেখার সমীকরণের ফরম্যাট এভাবে লিখলাম, ax প্লাস by প্লাস c সমান 0, এইটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এটা। ওকে, এবার আমি যদি একটা কাজ করি, এই সরলরেখার সমান্তরাল একটা সমীকরণ লিখি, সমান্তরাল একটা সরলরেখা আঁকি, এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আঁকতেছি, এই সরলরেখার সমান্তরাল একটা সমীকরণ আমি সরলরেখা আমি আঁকছি। এই সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হবে বলতো? ওকে, সো আমি আরো একটু ক্লিয়ার করি লাগলে, হ্যাঁ আরো একটু ক্লিয়ার করি যে এটার সমীকরণ একদম দিয়ে দেই, যে 4x প্লাস 3y প্লাস বা মাইনাস 1 ইকুয়াল 0, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, 4x মাইনাস 3y মাইনাস 3 প্লাস 3y মাইনাস 1। তাহলে এর যে সমান্তরাল সরলরেখাটা আছে, এই সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হবে বলতে পারবো, মনে আছে? এই যে ভেরি গুড, তাহলে এই সমান্তরাল সরলরেখার সমীকরণটা হবে ভাইয়া 4x প্লাস 3y। যদি সমান্তরাল হয় তাহলে x আর y এর এই পার্টটুকু একদম সেম থাকবে, কনস্ট্যান্ট যেটা আছে বা ধ্রুবক যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, যে প্লাস কে ইকুয়াল 0। এইটা হচ্ছে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ, মনে থাকবে। এইটা যদি হয় এইটা, অথবা তুমি এইভাবে বলতে পারো, ওই যে উপরেরটা দিয়ে যদি চিন্তা করো, ax প্লাস by প্লাস k সমান 0, মানে এক্স আর ওয়াই এর পার্টটুকু সেম থাকে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়। কখন? যদি আমরা কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখাটা বের করতে চাই, কে বলতে পারো, সি বলতে পারো, এনিথিং, হ্যাঁ এটা কনস্ট্যান্ট, এটা যে কোনো কিছু একটা বলতে পারো। ওকে, সো এটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা তো বুঝলাম। এবার তুমি আমাকে বলবা ভাইয়া, আমি যদি এই রেখার উপর এবার একটা লম্ব রেখা আঁকি, একটা লম্ব আঁকলাম, এই লম্ব রেখাটার সমীকরণটা কি হবে? এই যে লম্ব রেখাটার সমীকরণটা কি হবে? এই রেখার সমীকরণ 4x প্লাস 3y মাইনাস 1, তাহলে এর লম্ব রেখার সমীকরণ কি হবে ভাইয়া? এর লম্ব রেখার সমীকরণ হবে, বলবা ভাই এটা তো খুবই ইজি, আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে এই যে x আর y এর সহগগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন x এর সহগ আছে 4, y এর সহগ আছে 3, তাহলে x এর সহগ হয়ে যাবে 3, y এর সহগ হয়ে যাবে 4, তাই না? জাস্ট সহগগুলো চেঞ্জ হবে, তার মানে 3x আর এটা হয়ে যাবে 4y। ওকে, এই যে সহগগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং এদের মধ্যে যে চিহ্নটা থাকবে সেটাও চেঞ্জ হয়ে যাবে। মানে এদের মাঝখানের চিহ্ন যদি হয় প্লাস, তাহলে লম্ব রেখায় এটা হয়ে যাবে মাইনাস। এদের মাঝখানে যদি থাকতো মাইনাস, তাহলে লম্ব রেখায় এটা হয়ে যাবে প্লাস। ওকে, এরপরে কি আসবে? প্লাস কে ইকুয়াল 0। এখানে 1 থাক যাই থাকুক, কে বা অন্য যে কোনো একটা ধ্রুবক এখানে আসবে, এটা ডিপেন্ড করবে কোন বিন্দুতে দিয়ে এটা গমন করছে তার উপরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, লম্ব সমীকরণ। আর এটা হচ্ছে সমান্তরালের সমীকরণ। এটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ, মনে পড়ছে? সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হয় কিভাবে? এক্স আর ওয়াই এর পার্টটা সেম থাকবে, শুধু প্লাস কে, এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়? এক্স আর ওয়াই এর সহগগুলো পরস্পর এক্সচেঞ্জ হয়ে যাবে, এক্স এর সহগ ওয়াই এ চলে যাবে, ওয়াই এর সহগ এক্স এ চলে আসবে, এবং মাঝখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এবং লাস্টে হবে প্লাস কে ইকুয়াল 0। ওকে, মনে আছে? প্লাস কে কি সবসময় হবে? হ্যাঁ, প্লাস কে সবসময় লিখবো আমরা।
যদি আমরা বিন্দু না জানি, বিন্দু জানলে তো বের করতেই পারবো, যদি বিন্দু না জানি তাহলে প্লাস কে দেখবো। আচ্ছা, এটুকু বলছি, বুঝতে পারছি, মনে পড়ছে। আর একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে দেখো, যদি একটা সরলরেখা থাকে এখানে, যে এখানে একটা সরলরেখা আছে, এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আরেকটা বিন্দু আছে এরকম কোন একটা জায়গায়, যে বিন্দুর স্থানাঙ্ক c চিন্তা করলাম, এটা হচ্ছে x, y, x1, y1। এই বিন্দুর স্থানাঙ্ক কি বললাম আমি, x1, y1 না ধরে তুমি h, k ধরো, তাহলে তোমার জন্য একদম মিলাইতে সুবিধা হবে। h, k একটা সরলরেখা আছে, আর এখানে একটা বিন্দু আছে, যে কোনো একটা র্যান্ডম বিন্দু h, k। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব কত হবে, ডিস্টেন্স কত হবে। মনে আছে কিভাবে বের করে? লম্ব দূরত্ব, সি থেকে এই রেখার উপরের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। দেখো মনে পড়বে, যেটা আমরা করি সেটা হচ্ছে প্রথমে এই যে এক্স আর ওয়াই, দেখো এই প্রথমটা কিসের মান বলতো, এক্স এর মান, আর এই পরের স্থানাঙ্কটা ওয়াই এর মান। তো এক্স আর ওয়াই এর জায়গায় এই দুইটা বিন্দু বসায় দেই, তাই না? তাহলে এ এক্স এর জায়গায় এই এক্স এর মান বসাবো এইচ, প্লাস বি, এটা সহগ আর কি, ওয়াই এর সহগ, আর এই ওয়াই এর মানটা বসাবো প্লাস সি, আর এখানে আসবে মডুলাস চিহ্ন। মডুলাস চিহ্ন, যেহেতু দূরত্ব বের করতেছি, অবশ্যই এটা কি আসবে, ধনাত্মক বা মডুলাস চিহ্ন নিতে হবে। ওকে, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ, দেখো এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব, একটা বিন্দুর উপর থেকে একটা রেখার লম্ব রেখার উপর লম্ব দূরত্ব। এটা আমরা কিন্তু সরলরেখার পড়া পড়তেছি আজকে, হ্যাঁ, শুরু থেকে। ওকে ওকে, সো এই কনসেপ্ট গুলো লাগবে, যে একটা বিন্দু আছে, যে কোনো স্থানাঙ্ক দেয়া থাকতে পারে, সরলরেখা দেয়া থাকতে পারে। আমরা এই বিন্দু থেকে যদি এই রেখার দূরত্ব বের করতে হয়, কিভাবে করব? এই রেখার সমীকরণের উপরে অবশ্যই দেখো রেখার সমীকরণে ডান পাশে 0 থাকবে, এই ফরম্যাটে নিয়ে নিতে হবে। এটা যখন ইউজ করবা অবশ্যই রেখার সমীকরণে ডান পাশে 0 আনবা, হ্যাঁ, কনস্ট্যান্টকে বামে নিয়ে যাবা। তারপর কি করবা, এক্স আর ওয়াই কে, এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুর স্থানাঙ্কগুলো বসাবা, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। এটা হচ্ছে লম্ব দূরত্ব। আর সমান্তরাল বের করতে হইলে এক্স আর ওয়াই এর পার্টটুকু সেম থাকে, জাস্ট প্লাস কে, মানে কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আর লম্ব দূরত্ব বের করতে হইলে এক্স আর ওয়াই এর সহগগুলো চেঞ্জ হয়, মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়, প্লাস কে। বুঝছি কি বুঝি নাই? এই পার্টটুকু যদি বুঝে থাকি, তাহলে সবাই একটু কমেন্ট বক্সে লেখো সি। এই পার্টটুকু যদি বুঝে থাকি, জাস্ট সবাই কমেন্ট বক্সে লেখো সি। তারপর আমি বৃত্ততে ঢুকবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, মনে পড়ছে সবার। ওকে, এবার আসো আমরা বৃত্তের কিছু জিনিসপত্র দেখি। এই বৃত্তের স্পর্শক আর অভিলম্ব জিনিসটা কি? আসলে বৃত্তের স্পর্শক আর অভিলম্ব জিনিসটা কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বৃত্তের স্পর্শক আর অভিলম্ব জিনিসটা কি? ওকে, সো খেয়াল করো, এইটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রটাকে আমি একটা নাম দিয়ে দিই, ধরো সি। বৃত্তের কেন্দ্রটার নাম দিয়ে দিলাম আমি সি। সি এর আমি লিখতেছি স্থানাঙ্ক এইচ, কে। এই বৃত্তের কেন্দ্র সি, এইচ, কে। আচ্ছা, এইটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের একটা স্পর্শক। এই যে দেখো লম্বা, এটা হচ্ছে স্পর্শ করে গেছে। তাহলে এটার একটা সমীকরণ আমি দিয়ে দিতে পারি, এটার একটা সমীকরণ মনে করো দিয়ে দিতে পারি আমি, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তুমি, এইটা যদি হয় কেন্দ্র, এইটা যদি হয় স্পর্শক, এখান থেকে যে বিন্দুতে স্পর্শ করছে, সেই বিন্দু আর কেন্দ্রের যে সংযোগ রেখাটা আছে, এইটা কি হবে, স্পর্শকের উপরে লম্ব হবে। আমরা ক্লাস 6 বা 7 এই উপপাদ্যটা পড়ে আসছি, যে বা 8 পড়ছি মনে হয়, 8 বা 9 মনে নেই, হ্যাঁ, কোন একটা ক্লাসে, যে একটা বৃত্তে যদি একটা স্পর্শক থাকে, তাহলে স্পর্শ বিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখা পরস্পর লম্ব হয়। আচ্ছা,
তাহলে এই স্পর্শক আর স্পর্শবিন্দু আর কেন্দ্রের সংযোগ লেখার উপরে এটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। স্পর্শকের সমীকরণ যদি হয় এইটা, তাহলে এই স্পর্শকের উপর যেটা লম্ব এটাকে আমরা বলতেছি অভিলম্ব। স্পর্শকের উপর লম্বকে আমরা বলি অভিলম্ব। এই অভিলম্বের সমীকরণ কি হবে বলবো ভাই? এটা তো খুবই সহজ। এক্স আর ওয়াই এর সহগগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে bx আর এটা হয়ে যাবে ay, মাঝখানে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর এটা আসবে প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এটা হয়ে গেছে অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, যে bx মাইনাস ay প্লাস কে, জাস্ট ওই আগের এক্স আর ওয়াই এর সহগ চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আরেকটা মজার জিনিস চিন্তা করো তো, খেয়াল করো এবার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র, আর এইটা হচ্ছে স্পর্শক। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব, কেন্দ্র যদি একটা বিন্দু হয় আর স্পর্শক যদি একটা সরলরেখার সমীকরণ নেই স্পর্শকের, তাহলে এই বিন্দু থেকে এই যে স্পর্শকের দূরত্ব, এইটাই কি ব্যাসার্ধ না এই বৃত্তের? দেখো তো খেয়াল করে, কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত যে দূরত্বটা, স্পর্শক কোথায় থাকে? বৃত্তের পরিধিতে। তাহলে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব বা কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব, এইটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? বুঝলাম কি বুঝলাম না? কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব, এইটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? ওকে, তাহলে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে নোট করে নেব। এই যে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে নোট করে নেব, মনোযোগ দাও এখানে, এই জিনিসটা খুব ভালোভাবে নোট করে নেব। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এই জিনিসটা সমান হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এই জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এইটাই হচ্ছে ব্যাসার্ধ। এইটা দিয়েই আমরা ম্যাক্সিমাম ম্যাথ করব। মানে এইটা যদি হয় কেন্দ্র, সি সমান হচ্ছে এইচ কমা কে, এইটা যদি হয় স্পর্শক ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই কেন্দ্র থেকে এইটার যে লম্ব দূরত্ব, এইটাই হবে আমার আর বা ব্যাসার্ধ। হ্যাঁ, এইটাই হবে আর বা ব্যাসার্ধ। মানে আমরা এভাবে লিখতে পারি, এই যে সি এইচ, মানে কেন্দ্র হচ্ছে সি কমা এইচ, স্পর্শক হচ্ছে এইটা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? এটার মধ্যবর্তী দূরত্ব হবে এ এক্স এর জায়গায় কত বসাবো? এইচ, এ এইচ প্লাস বি কে প্লাস সি, এইটার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ব্যাসার্ধ। আর এইটা দিয়েই আমরা আজকে সব ম্যাথ করবো ইনশাআল্লাহ, মানে ম্যাক্সিমাম ম্যাথ করবো। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। হ্যাঁ, মনে রাখবো আজকে। হ্যাঁ, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব, এটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব। ঠিক আছে, মনে থাকবে। মডুলাস কেন? মডুলাস মানে হচ্ছে ধনাত্মক মান। ঠিক আছে, তো ধনাত্মক মান কেন? কারণ দূরত্ব, লম্ব দূরত্ব, দূরত্ব সবসময় ধনাত্মক হয়, ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হয়, এই কারণে আমরা মডুলাস মান নিব। অবশ্যই মডুলাস, অবশ্যই মডুলাস। হ্যাঁ, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, এটা মনে রাখবো, অবশ্যই মডুলাস। হ্যাঁ, এই যে লিখে দিই এখানে, অবশ্যই, এটা ভুল করবো না। হ্যাঁ, মডুলাস, মডুলাস বা পরম মান। হ্যাঁ, মডুলাস বা পরম, এটা মনে বুঝি এতক্ষণ আমরা। অবশ্যই মডুলাস আসবে। হ্যাঁ, এটা যেন ভুল না করি আমরা, অবশ্যই মডুলাস আসবে। ঠিক আছে, একদম বেসিক পড়ে ফেলছি, একদম বেসিক পড়ে ফেলছি। এবার আসো আমরা অঙ্ক করি, দেখো ধুমধাম অঙ্ক হয়ে যাবে। ওকে, এটা এটা একদম সহজ একটা জিনিস। তারপরও এটা থেকে এমসিকিউ আসে, এই যে প্রথম পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দেই তারও। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তুমি এমনিও প্রমাণ করতে পারবা, বাট প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ আসে ডিরেক্ট এটা থেকে। হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত। সো এটা হচ্ছে
বৃত্তের সমীকরণটা একটা স্পর্শকের সমীকরণ যদি হয় এইটা ax প্লাস by, সরি y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে স্পর্শক। এটা যদি হয় স্পর্শক তাহলে খেয়াল করে দেখো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r, তাই না? আর এখানে হচ্ছে স্পর্শক হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই বৃত্তের এই সরলরেখাটা একটা স্পর্শক হবে যদি সি স্কোয়ার, এই সি মানে হচ্ছে এই যে সরলরেখার সি, সমান আর স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার হয়। এম মানে হচ্ছে ঢাল। ওকে, এটা এই শর্তটা ডিরেক্ট আমাদের ইসে চলে আসে, এমসিকিউতে চলে আসছে, অ্যাডমিশনে অনেকবার আসছে। আর এই বৃত্তের কেন্দ্র কত বলতো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে এম এইচ, এম হচ্ছে সরলরেখার ঢাল। আচ্ছা আমি লিখে দেই ঢাল। ওকে, এটা হচ্ছে ধ্রুবক, আর এই শর্ত আর কি। হ্যাঁ, তো এইভাবে এগুলো আসে। সো আমার মনে হয় এই সরলরেখা এটা থেকে আমরা বের করতে পারি জি আর এফ এর মান। জি এর মান কেমনে বের করে? 2 দিয়ে ভাগ করে। এফ এর মান কেমনে বের করে? 2 দিয়ে ভাগ করে। সো এগুলো আমরা বুঝে দিব। হ্যাঁ, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ পরে। ঠিক আছে, আসো আমরা একটা ম্যাথ করি, তাহলে আমার জন্য ইজি হবে। বলছে প্রমাণ করো যে এই বৃত্তের একটি স্পর্শক এইটা। এটা কিন্তু তোমার শুধুমাত্র বোর্ডে না, এটা কিন্তু বুয়েট অ্যাডমিশন কোশ্চেনে পরীক্ষায় আসছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা আসছে, এই সেম অঙ্ক। ঠিক আছে, এই সেম অঙ্ক আসছে। এটা আমরা অনেকভাবে প্রমাণ করছি, ওটা আমরা শর্টকাট শিখবো আরো। হ্যাঁ, শর্ত দিয়ে প্রমাণ করা যায়, বাট আমরা অ্যাকচুয়ালি একাডেমিকে কিভাবে করব সেটা দেখো। বলছে প্রমাণ করো যে এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো, আমি যদি একটু বৃত্তটা আঁকি, কি মনে করো এইটা হচ্ছে সেই বৃত্ত। ওকে, আর এইটা হচ্ছে স্পর্শক। ওকে, সো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে স্পর্শক। স্পর্শক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র দরকার। হ্যাঁ, কেন্দ্রটা কত? কেন্দ্রটা আমরা এখান থেকে বের করতে পারি। কেন্দ্র সি বের করা যায় না? এক্স এর সহগকে কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসবে? -1। হ্যাঁ, সরি, -2 দ্বারা ভাগ করবো। কেন্দ্র বের করার জন্য কত দিয়ে ভাগ করে? -1 দিয়ে ভাগ করে। হ্যাঁ, -1 দিয়ে ভাগ করে ফেলে। আচ্ছা সরি, -2 দিয়ে ভাগ করে ফেলে, তাহলে কত আসে? 1। আর ওয়াই তো নাই, তার মানে এটা হয়ে যাবে 0। তাহলে কেন্দ্র হয়ে যাচ্ছে 1,0, 1,0, ফাইন, 1,0। আর এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব যে দূরত্বটা থাকবে, লম্ব যে দূরত্বটা থাকবে এটাই হবে আমার ব্যাসার্ধ। এটাই হবে আমার ব্যাসার্ধ। তাহলে আমি এই 10 থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বের করি শর্ত থেকে। আমরা শর্ত জানি কি? শর্ত মতে আমরা এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব, হ্যাঁ, যে ভাইয়া বলছে 1, এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে 0, 1 এর জায়গায় 1, এটা আসবে মডুলাস √, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে ভাইয়া 1, ওয়াই এর সহগ হচ্ছে 1। তাহলে এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, ওয়াই হচ্ছে সহগের উপরে স্কোয়ার, ইকুয়াল কি আসবে বলতো? ব্যাসার্ধ। তুমি বলো তো এই চিত্র থেকে ব্যাসার্ধ বের করা যায় না? এই চিত্র থেকে কিন্তু ব্যাসার্ধটাও আমরা বের করে ফেলতে পারতাম, যে ব্যাসার্ধ বা আর সমান কি ছিল বলতো? √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে √জি এর মান কত? 1 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে -1 স্কোয়ার, এফ হচ্ছে 0 এর স্কোয়ার মাইনাস সি। সি কত? সি কিন্তু -1, +1 না, সি হচ্ছে -1, তাহলে -1। ওকে, তাহলে কত থাকতেছে? √1 মাইনাসে মাইনাসে +1, √2। এইটা হচ্ছে ব্যাসার্ধ। এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো তো এতটুকু বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝলে দেখো সি। ওমর, সেন্টার তুমি নিজে নির্ণয় করো। আমরা অসংখ্যবার সেন্টার নির্ণয় করছি। আজকে বৃত্তের কততম ক্লাস? আমরা শুরুর ক্লাস থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করে আসতেছি। সো আমার যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে বলবা ভাই ভুল হয়েছে।
কিভাবে সেন্টার বের করছি এটা আজকে শিখাবো না অবশ্যই, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, ওয়াই এর সহগের মান 1 হবে, হ্যাঁ, জিরো লিখে ফেলছি আমি ভুলে, হ্যাঁ ঠিক আছে, এখানে 1 হবে, 1 এর স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, ওয়াই এর সহগ 1, ওকে। একজন জিজ্ঞেস করছে 2 দিয়ে কেন ভাগ করলেন? ভাই, আমরা প্রথম ক্লাসে মুখস্থ করছি সবাই, শুধুমাত্র কেন্দ্র বের করার সময় এক্স আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করি। তাহলে আমি যখন এই কেন্দ্র বা সি বের করছি, তখন আমি কি করছি? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করছি আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করছি। ওয়াই তো নাই, দ্যাটস ওয়াই এটা 0। এছাড়া আমরা যদি জি এর মান, এফ এর মান বের করতে হয় তাহলে শুধু 2 দিয়ে ভাগ করি, কারণ কেন্দ্র হচ্ছে -জি -এফ। তো এই জন্য আমরা কেন্দ্র বের করার জন্য এক্স আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করি, ওই যে -জি -এফ, এই জন্য -2 দিয়ে ভাগ করি। আর যদি বলে আমার শুধু জি এর মান, যেমন এখানে শুধু জি এর মান দরকার, এখানে শুধু এফ এর মান দরকার, তাহলে এখানে তো -জি -এফ না, দ্যাটস ওয়াই আমরা এক্স আর ওয়াই এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ করি, ওকে। আবারও বলে দিলাম, হ্যাঁ, এটা একদম মাইক দেওয়া উচিত, ঠিক আছে? এনাম ভাইয়ের কাছ থেকে তালাই না পিঠে পাঠানো, তোর কাঁঠাল ফালানো উচিত পিঠের উপরে। আজকের ক্লাসে যেহেতু এই কোশ্চেন করছো, তোমার পিঠে কাঁঠাল ফালানো উচিত ডিরেক্ট, মানে শোয়ায় রেখে ধুমধাম পিঠের মধ্যে কাঁঠাল পড়বে শুধু, আর কিছু না, আর গুতা লাগবে, ওকে। কারণ আজকের ক্লাসে তুমি কেন এই কোশ্চেন করতেছো যে কেন্দ্র কেমনে বের করে আর কেন 2 দিয়ে ভাগ করলাম, এটা এটা কি হয়? তুমি প্র্যাকটিস তো করোই না, এটা তো অনেক পরের কথা, তুমি ক্লাসও ঠিক মতো করো নাই, ওকে। ওকে, হ্যাঁ, ওকে। আর এই সি কিন্তু বৃত্তের সি, এই সি কিন্তু সরলরেখার সি না, এই সি হচ্ছে বৃত্তের সি, ওকে, ওকে। আর এই সি হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এই সি সি অনেকগুলো হয়ে গেছে মনে কনফিউজ, বাট তুমি মনে রাখো এটা কেন্দ্র, সি দরকার নাই, মনে করো এটা কেন্দ্র, সেন্টার, এই জন্য আমি সি দিছি, ওকে। বাট এই পর্যন্ত মনে হয় বুঝতে পারছি, ওকে। আচ্ছা, যাই হোক, তো আসো এখন আমরা, আমার মনে হয় এটা করে ফেলতে পারবো এখন, বাকি ক্যালকুলেশন করে আমি বের করতে পারবো, ওকে। 1x, আচ্ছা আমি লিখি নাই, এই সরি, 1 এর উপর এখানে একটা এক্স আছে, না নাই। বুঝতে পারি নাই এখনো, শেষ লাইনে সি এর মান কই গেল? শেষ লাইন কোনটা? লাইনই তো এখানে, এই যে এখানে, এই যে -1 আর +1 1, এটা তো 0। এই নিজে হাতে করো না, গুলো হাতে করো, দেখো তুমি এটা করে দেখো, √2ই আসবে। ওই যে এটা থেকে যে ব্যাসার্ধ করছো √2, এই যে এটা কেমনে √2 আসে দেখ, নিজে কর, তাইলে তো বুঝবি রে ভাই। এইটুকু হিসাব যদি এভাবে বলো, কি হয় বলো? 1 আর 1 কত? 2, মডুলাস অফ 2, হ্যাঁ। তারপর কি আসলো? √2, তাই না? তাহলে কাটাকাটি করলে কত আসে? √2 না? এই √2ই কি ছিল? ব্যাসার্ধ ছিল, তাই না? √2 সমান হচ্ছে ব্যাসার্ধ, আমরা ওইখান থেকে ব্যাসার্ধ বের করে রাখছি না, √2। তাহলে আমরা বৃত্ত থেকে ব্যাসার্ধ বের করে দেখছি, এটা হচ্ছে √2। আবার কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বের করে দেখছি, এইটাও √2। তাহলে সুতরাং এইটার স্পর্শক এইটা, যেহেতু কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব √2 এবং সূত্র আমার সমীকরণ থেকে ব্যাসার্ধ √2, তাহলে সুতরাং কি প্রমাণিত যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ স্পর্শকের দূরত্ব সমান ব্যাসার্ধ, ঠিক আছে, ওকে। চলেন আরেকটা অঙ্ক দেখি, আরো ক্লিয়ার হবে, দেখো এটা বোর্ডে অনেকবার আসছে। বলছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে,
বলে দিছে স্পর্শ করে, তাহলে বি এর মান কত? তার মানে আমি যদি একটু চিত্র এঁকে দেখাই, এই হচ্ছে একটা বৃত্ত আর এই হচ্ছে একটা রেখা। ওকে, বলছে এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করে। রেখাটা কি? রেখাটা হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে রেখা, আর এই হচ্ছে বৃত্ত যেটা সমীকরণ দেয়া আছে। তো তুমি আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র কত হবে? কেন্দ্র কত হবে? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 1। তাহলে কেন্দ্র আমি পেয়ে গিয়েছি 4,1, তাই না? 4,1। তাহলে আমি এখান থেকে কেন্দ্র পাইছি। আর একটা জিনিস দরকার, এখান থেকে ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ বা আর এর মানটা কি আসবে? √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে √ওভার জি এর উপর স্কোয়ার, একবার এখান থেকে জি আর এফ বের করে ফেলো, 16 প্লাস 1 মাইনাস সি মানে 4, √ওভার 17 মাইনাস 4 13, 13, হ্যাঁ তাহলে 13, √ওভার 13, ব্যাসার্ধ আসছে 13। আচ্ছা, আমি কিন্তু এই সবগুলোই সমীকরণ থেকে বের করছি, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলছি। আচ্ছা, তাহলে শর্ত মতে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব এইটা সমানই হবে ব্যাসার্ধ, মানে এইটা। তাহলে শর্ত মতে দূরত্ব সমান ব্যাসার্ধ লিখে দিলাম তোদের বোঝার সুবিধার জন্য। আর কত স্পুন ফিডিং করব, তাই না? ওকে, তো 4,1 কে আমি এই সমীকরণের মধ্যে বসাবো, এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 1। তাহলে আসবে 3 ইন্টু 4 প্লাস বি ইন্টু 1 মাইনাস 1, এইটার মডুলাস ডিভাইডেড বাই √ওভার এক্স এর সহগ 3 এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ বি এইটার স্কোয়ার। এইটা সমান আসবে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি কত পাইছি? √ওভার 13 পাইছি। আসো এটাকে এখন আমরা সমাধান করব। সমাধানও করে দিচ্ছি। আর কি করব? 3 4 12 বিয়োগ 1, তাহলে 12 থেকে 1 বাদ হয়ে গেলে কত থাকে? 11 প্লাস বি এইটার মডুলাস, অবশ্যই মডুলাস রাখবো, √ওভার 9 প্লাস বি এর উপর স্কোয়ার। আচ্ছা, এইটা সমান আসছে √ওভার 13। আচ্ছা, এখন দুই পাশে রুট যেহেতু আছে, আমি এটা কাজ করব সবগুলোকে বর্গ করে ফেলি। তাহলে এইটারেও বর্গ করব, আবার এইটারেও বর্গ করব, হ্যাঁ এইটারেও বর্গ করব। এই সবগুলোকে কি করে ফেলতেছি? আমি বর্গ করে ফেলতেছি। আচ্ছা, যদি বর্গ করে ফেলি রুট করার জন্য সবগুলোকে দুই পাশে বর্গ করে ফেলছি, বা এটাকে ওই পাশে নিয়ে গিয়ে বর্গ করলে মনে হয় সুবিধা, একবারে রুট চলে যেত, ঝামেলাটা একটু কম হইতো। একই কথা। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাও। এ স্কোয়ার মানে 121, নিজে হাতে করো, এটুকু নিতে হাতে করো, আমার ক্যালকুলেশন কেউ বললো না বুঝি নাই। প্লাস 22b প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে, এইটা হয়ে যাবে 13 ইন্টু এইটা হয়ে যাবে 9 প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, 9 প্লাস বি স্কোয়ার একবারে চলে আসছে। সো বর্গ করে আর গুণ করে দিচ্ছি, রুট কাটা চলে গেছে, এটা রুট কাটা চলে গেছে। ওকে ওকে, এখন এটা আসবে 121 প্লাস 22b প্লাস বি স্কোয়ার সমান 9 গুণন 13, 130 থেকে 13কে বাদ দিলে 117 প্লাস 13 বি স্কোয়ার। ওকে, সো আমি সবগুলোকে এক পাশে নিয়ে গেলে আসবে 12 বি স্কোয়ার, আর এটা আসবে মাইনাস 22 বি, আর এটা ওই পাশে হয়ে গেলে আসবে -4 ইকুয়াল 0। হ্যাঁ, এটা সমাধান করলে আমি বি এর দুইটা মান পাবো। তো এটা সমাধান করো, এটা সমাধান করলে বি এর দুইটা মান পাবা, আর সমাধান করে দিচ্ছি না। অতএব বি সমান দুইটা মান আসবে।
এত অথবা এত, কত কত আসে দেখো। এত অথবা এত, বি সমান 2 অথবা 1/6। ওকে, ভেরি গুড। তাহলে এটা সমাধান করলে একবার আসবে 2 আর এটা অথবা আসবে 1/6, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে বি এর মান 2 অথবা 1/6 হইলে এটা হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করবে। ঠিক আছে? Okay. তো ঘটনাটা কি ঘটছে, বলছে এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে বি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি দেখছি এই হচ্ছে সেই বৃত্ত, এই হচ্ছে রেখা। ওকে, যেহেতু স্পর্শ করছে, এই বৃত্তের সমীকরণ থেকে আমি এই বৃত্তের কেন্দ্র বের করতে পারি, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি। যদি এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে এই রেখার যে মধ্যবর্তী দূরত্ব এইটা ব্যাসার্ধের সমান হবে। তাই কেন্দ্র 4 1 থেকে এই রেখার মধ্যবর্তী দূরত্বটা আমরা সূত্র দিয়ে বের করছি, এইটা সমান ব্যাসার্ধ। ব্যাসার্ধ কই থেকে পাইছি, এই সমীকরণ থেকে ব্যাসার্ধের সূত্র দিয়ে পাইছি এইটা। তারপরে কি সমাধান করছি, আমি বি এর মান পেয়ে গেছি। এর চেয়ে সহজ কি আর কিছু হইতে পারে বল? এর চেয়ে সহজ কি আর কিছু হইতে পারে? আচ্ছা, -1/6 হবে। যে আমাকে আগে অ্যান্সার বলছিল ভুল বলছিল, আমি তো এটা করি নাই। সো বাকিটা কমেন্ট করতেছে -1/6 হবে, সো এটা -1/6। ওকে ওকে ওকে, সমস্যা নেই, কারেকশন করে নাও। সবাই তো অবশ্যই বাকিটা সলভ করবা, পেয়ে যাবা। ওকে, 2 অথবা -1/6 হচ্ছে বি এর মান। ওকে, আমার মনে হয় আমরা অঙ্কটা বুঝতে পারছি। চলো নেক্সট। বলছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, সি এর মান বের করো। ওই একই ম্যাথ, এটা পারবো কি পারবো না এবার? একই, জাস্ট আগে এইটার মধ্যে একটা ভেরিয়েবল ছিল, এখন এইটার মধ্যে দিয়ে দিছে। ওকে, আননোন ছিল এখানে, এবার এইটার মধ্যে দিয়ে দিছে। তো এটা খুবই ইজি, যে আগেরটার মতোই, যে আমার কি চিত্র আঁকতে হবে এটার জন্য? আর আমার মনে হয় না এটার জন্য আর চিত্র আঁকার প্রয়োজন আছে। এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে এই যে 2x - 3y - 9 = 0। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারি। এই বৃত্তের কেন্দ্র আমরা যদি বের করি, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে এটা আসবে 1,2। কেন্দ্র হচ্ছে 1,2। 1,2। আচ্ছা, ব্যাসার্ধ কত আসবে? ওকে, ব্যাসার্ধ আসবে r সমান √g² প্লাস f² মাইনাস c। g² প্লাস f² মাইনাস c। খেয়াল করো, এবার মজার ব্যাপার হচ্ছে √g এর উপর স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, এটা আসবে 1। f এর উপর স্কোয়ার করলে আসবে 4 মাইনাস এই c এর মানি এবার মাইনাস c। দেখো এখানে মাইনাস c আছে, রাইট? এবার এই c এর মানি হচ্ছে মাইনাস c, তাহলে এই জায়গায় c এর জায়গায় লিখবা মাইনাস c। আচ্ছা, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়, √5 প্লাস c, এইটাই হচ্ছে ব্যাসার্ধ, এইটাই হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে তুমি এবার লেখো শর্ত মতে, শর্ত মতে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাই না? তাহলে 1 2, x এর জায়গায় কত বসাবা 1, 2 × 1 - 3, y এর জায়গায় কত বসাবা 2 -9, এটার মডুলাস √x এর সহগ 2 এটার উপর স্কোয়ার প্লাস y এর সহগ -3 এটার উপর স্কোয়ার সমান ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এইটা, √5 প্লাস c, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই পর্যন্ত কি বুঝতে পারলাম? এই পর্যন্ত কি বুঝতে পারলাম? এবার এটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে আমরা যেটা সূত্র থেকে এখান থেকে পাইছি, ব্যাসার্ধের সূত্র থেকে পাইছি। বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এইটুকু যদি আমরা বুঝতে পারি, এখন আসো বাকি ক্যালকুলেশনটা করে ফেলি সুন্দর করে। তো বাকি ক্যালকুলেশনটা করলে কি আসবে একটু দেখি আমরা। সো উপরে আসতেছে আমার 2 - 6, তাহলে -4 -9 -13। দেখো -13 এটা হচ্ছে মডুলাস, -13 এটা হচ্ছে মডুলাস। ওকে, আর এই পাশে আসতেছে আমার 4 আর 9 √13। এখানে আসতেছে আমার কত
√13 4 আর 9 √13 আর এই পাশে থাকতেছে আমার √5 প্লাস সি। এবার যদি আমি বর্গ করে দেই কত আসবে বলো? মডুলাসের জন্য এটা 13 আসবে অবশ্যই। তাহলে বর্গ করলে কত আসবে? সবগুলোকে বর্গ করলাম, মানে স্কোয়ার করে দিচ্ছি, বুঝতে পারতেছো? স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার স্কোয়ার, ওকে। সো এটাকে 13 13 কত আসতেছে আমার? 169 আর হচ্ছে 13, যদিও কাটাকাটি করলে একটা 13 চলে যাবে, ইকুয়াল টু 5 প্লাস সি। সেটা দিয়ে এবার এটা কাটলে আসে 13 সমান 5 প্লাস সি, অতএব সি সমান হচ্ছে 8। সো সি এর মান কত? 8। বুঝতে ভাই এই ম্যাথ এত সহজ কেন? এই ম্যাথ এত সহজ কারণ তুমি মনোযোগ দিয়ে বাকি ক্লাসগুলো করেছো। আগের ম্যাথগুলো তুমি ভালো করে করছো বলে এই ম্যাথগুলো এত সহজ। ওকে, চলো আমরা নেক্সট একটা ম্যাথ করি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইটা বোর্ডে অনেকবার আসছে এবং এটা অ্যাডমিশন টেস্টেও অনেকবার আসছে রিটেনে, ঠিক আছে? এটা রিটেন টেস্টে অনেকবার আসছে, বুয়েটের এডমিশনে পরীক্ষায় আসছে, সিকিউরিটি অ্যাডমিশনে আসছে, ডিউতে অ্যাডমিশনে আসছে, ঠিক আছে? সো এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট বাট সহজ এখন তোমার কাছে। বলছে দেখাও যে lx প্লাস my মাইনাস ইকুয়াল 1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি a স্কোয়ার m স্কোয়ার প্লাস 2al ইকুয়াল 1 হয়। মজা, দেখো কিন্তু খেয়াল করো, হ্যাঁ? তো আমি আগের মতোই অঙ্ক করব, কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম তুমি যেভাবে জানো ওইভাবেই একটা নিয়ম শিখবো, একটা জিনিস শিখবো, সেটা দিয়ে সব ম্যাথ করে ফেলবো। নতুন করে কিচ্ছু দরকার নাই, তুমি ওই এক জিনিস দিয়ে শিখে ফেলবা, ঠিক আছে? তাহলে বলছে এই রেখাটা, তাহলে lx রেখাটা কি? lx প্লাস my ইকুয়াল 1। আর আমি বলছি কি, যখনই আমরা সরল রেখা দেখবো বা স্পর্শক দেখবো, এইটাকে কনস্ট্যান্ট গুলোকে বাম পাশে নিয়ে এসে ডান পাশে অবশ্যই 0 বানাবো। তাহলে আমি একবারে করে আসি, 1টাকে বাম পাশে নিয়ে আসবো, -1 ইকুয়াল 0, হ্যাঁ? ডান পাশে অবশ্যই 0 রাখবো আমরা, হ্যাঁ, স্পর্শকের। আচ্ছা, এবার আসি কেন্দ্রের ব্যাপারে এখানে। তো এই যে বৃত্ত, এইটার কেন্দ্র কি হবে ভাইয়া? এটার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, খেয়াল করে দেখি, এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে এক্স এর যে সহগ আছে এটাকে আমি -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর তো সহগ নাই, -2 দিয়ে ভাগ করলে শুধু এ থাকে আর ওয়াই এর সহগ নাই, তার মানে এটা হচ্ছে 0। তাহলে এর কেন্দ্র হচ্ছে আমার a, 0। আচ্ছা, এর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ r সমান হবে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তাহলে এখানে √g মানে কত? জি মানে এই যে এ, মাইনাস এ আর কি, তাহলে এর উপর স্কোয়ার প্লাস এফ নাই, 0 এর উপর স্কোয়ার মাইনাস সিও নাই, তাহলে 0। তার মানে জি আর আসতেছে এ, আর এর মান হচ্ছে এ, কেন্দ্র হচ্ছে a, 0, আর হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আর, যেটা হচ্ছে এ, আরও হচ্ছে এ। তাহলে আবার আগের মতো আমরা শর্ত মতে লিখে ফেলি, শর্ত মতে, ওকে, শর্ত মতে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো a, ওয়াই এর জায়গায় আমি বসাবো 0, ঠিক আছে? ওকে, l ইন্টু এক্স এর জায়গায় বসাবো a প্লাস m ওয়াই এর জায়গায় বসাবো 0 মাইনাস 1, এটার দিব মডুলাস এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এইটা সমান হবে ব্যাসার্ধ মানে আর, এটার মান হচ্ছে a। এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু কি বুঝতে পারছি ভাইয়া? বলছে কেন্দ্র কিভাবে নিচে লিখে বের করব? কেন এইভাবে নিচে লিখে বের করবো? এটা তুমি সুন্দর করে লিখবা যে এই বৃত্তের সমীকরণ এত, এখানে জি এর মান এত, মাইনাস জি এর মান এত, মাইনাস এফ এর মান এত, সুতরাং কেন্দ্র এত। আমি তো এখানে তোমাকে বোঝানোর জন্য করতেছি, আমি কি তোমাকে ক্লাস 3-4 এর বাচ্চার মতো পুরো অঙ্ক লিখে দিব নাকি ভাই? কলেজে পড়ো এটা তোমরা, হ্যাঁ? এখানে আমি কেন্দ্র লিখছি, বলে কেন্দ্র কিভাবে নিচে লিখে করবো? অদ্ভুত কথা। তুই কোথায় পড়ো এখন? কলেজে পড়ো ভাই, তোর অনেক বড়, এইভাবে কেন লিখবি? ওকে,
সো চলো এটা আমরা লিখলাম, জাস্ট কিচ্ছু না। হ্যাঁ, এই সমীকরণ থেকে এর কেন্দ্র বের করছি, এই সমীকরণ থেকে এর ব্যাসার্ধ বের করছি। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ববর্তী দূরত্ব, এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় 0, দ্যাটস ইট। এই তো √ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার সমান ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো আগেই বের করছি এ, দ্যাটস ইট। এখন দেখো বাকিটা করে ফেলো, বাকিটা পারবা। তাহলে এখানে কি পাবা তুমি? এখানে পাবা হচ্ছে এল এ প্লাস এম ইন্টু 0 মানে 0, তার মানে -1 এল এ, আর এখানে থেকে যাচ্ছে -1, এইটার হচ্ছে আসতেছে মডুলাস √ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান এ। এবার দুই পাশে যদি আমি বর্গ করি, হ্যাঁ, বা আমি একটু আরেকটা লাইন করে ফেলি, আরেকটা লাইন করি, এল এ -1 সমান এ ইন্টু √ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার দুই পাশে বর্গ করে ফেলি, এই পাশেও বর্গ, এই পাশেও বর্গ, কি আসে? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এল এ প্লাস 1, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, হ্যাঁ, সমান এখানে থাকবে একটা এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। হ্যাঁ, সো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারবো? এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এল এ প্লাস 1 সমান এল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। ওকে, সো এবার দেখো মজা, এ পাশে একটা এল স্কোয়ার এ স্কোয়ার আছে, এ পাশে একটা এল স্কোয়ার এ স্কোয়ার আছে, কেটে দাও। ঠিক আছে, এটা কেটে দাও। কত লাগবে? 1 লাগবে না? ওকে, তাহলে ওই যে হয়ে গেছে। সুতরাং এটার ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2 এল এ ইকুয়াল 1। হ্যাঁ, হয়ে গেছে, এই তো শোড, সাইড চেঞ্জ করলে হয়ে গেছে, মিলে গেছে। ক্লিয়ার? ইজিতে, হ্যাঁ ইজি ভাইয়া, দেখে কঠিন মনে হয় কিন্তু আসলে ভাইয়া ম্যাথ ইজি ভাইয়া, এটা এগুলো অনেক বেশি ইজি। তোমরা আগে ভালো করে করছো, আগের ক্লাসে প্রত্যেকটা আমরা ধাপে ধাপে বেসিক থেকে শিখে আসছি। কেন কঠিন হবে ভাইয়া? অবশ্যই সহজ। কঠিন তাদের জন্য যারা এই যে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করে, অতিথি পাখি, মানে হুট করে মাঝখানে ক্লাসে চলে আসে, আর খেয়াল থাকে না, আগের ক্লাস করে না, মন চাইছে একটু ক্লাসে ঢুকি, সে এক্সপেক্ট করে সব বুঝবো না ভাই, এটা হবে না। আগে ক্লাস করতে হবে, তাহলে এই ক্লাস দেখবো তোমার কাছে পানি পানি লাগবে। বাকিদের মতো আমি দেখতে পাচ্ছি শত শত কমেন্ট আমার আগে অঙ্ক করে ফেলছে এবং বলে দিচ্ছে ভাই এটা উত্তর মিলে গেছে, হইছে, অঙ্ক করছি। সো না করলে তো হবে না ভাইয়া তোমার জন্য। তুমি বুঝতেছো এখানে মাত্র এই কয়টা স্টুডেন্টের ভিতর তুমি কি পরিমাণ পিছায় আছো? তাহলে তুমি মেইন পরীক্ষায় গিয়ে আসলে তোমার অবস্থা কি হবে, অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে কি অবস্থা হবে? ভাই নিজের অবস্থান বুঝতে শিখো। হ্যাঁ, এরকম ভাবে বাতাস লাগাইলে তোমার আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, যা হওয়ার তোমারই হবে, আমার কিছু হবে না, তোমার সাথে তোমার বন্ধুদেরও কিছু হবে না। তোমার বন্ধুদের হবে, তারা আগায় যাবে, তুমি পিছায় যাবে। অদ্ভুত ব্যাপার। প্রথম কোশ্চেনের, প্রথম ক্লাসের কোশ্চেন তুমি আজকে এসে করবা যে ভাই কেন্দ্র কিভাবে এটা হইলো, কেন -g - f, কেন -2 দিয়ে ভাগ করলাম, ভাই ব্যাসার্ধ কেমনে বের করছি। ভাই তুই ভাই অলরেডি রেসে অনেক পিছনে আছো, আগাও, একটু পরিশ্রম করো, এখনো সুযোগ আছে। হ্যাঁ, একটু বেশি পরিশ্রম করে আগের ক্লাসগুলো করে ফেলো, তারপরে দেখো তুমি কি বুঝো না, তুমি সব বুঝবা ইনশাল্লাহ। বুঝবা কি বুঝবা না একটু বলো তো, যারা রেগুলার ক্লাস করো তারা বলো তো, আগের ক্লাসগুলো যদি কেউ করে তাহলে এই জিনিসগুলা বুঝবে কি বুঝবে না, একটু কমেন্ট করে আমাকে জানাও দেখি কারা রেগুলার ক্লাস করো। হ্যাঁ, যে আমাকে একটু কমেন্ট করে জানাও যে আগের ক্লাস কেউ যদি এই 1 নম্বর ক্লাস থেকে শুরু থেকে জাস্ট ক্লাসগুলো করে আসে, ধরো সেই প্র্যাকটিস করেনি, তাও কি বুঝবে কি বুঝবে না, একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি কারা রেগুলার ক্লাস করো। এই যে দেখো হাজার হাজার কমেন্ট আসতেছে, অবশ্যই বুঝবে, না বুঝবে এখানে কিছুই নাই। হ্যাঁ, অবশ্যই বুঝবে, এই তো এক্স্যাক্টলি। হ্যাঁ, না বুঝে কিছু নাই ভাই, সবগুলো ধাপে ধাপে পড়ানো হয়েছে। ইভেন আমি চেষ্টা করছি কি জানো, যে বলছে যে যে এই হয়েছে যে আজকে আমি বৃত্ত পড়াবো, আজকের জন্য যে তোমার সরল রেখার যতটুকু কনসেপ্ট লাগবে ভাই, ক্লাসের শুরুতে ওই সরল রেখাও পড়ায় আসছি, যদিও সরল রেখা আমাদের আগের কোয়ার্টার হয়ে গেছে। তারপরে যাতে তোমাদের আবার একটু মনে পড়ে, তোমার যাতে ধরতে একটু সুবিধা হয়, একদম বেসিক গুলো পড়ে একই টাইপের ম্যাথ বারবার প্র্যাকটিস করাচ্ছি যাতে তুমি এক্সপার্ট হয়ে যাও, তোমার না বুঝে কোনো উপায়ই নাই ভাই। সো মাঝখানে আসলে তো ভাই সমস্যা হবে ভাইয়া। ঠিক আছে, তো এইভাবে আমাদের আগাইতে হবে ইনশাল্লাহ, বাকিদের জন্য আমরা নিজেদেরকে পিছায় নিব না। ওকে, ওকে, সো এই ম্যাথটা একটা আমরা করে দিই যে ax
প্লাস 2i/-1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে এ এর মানটা কত হবে? এটাকে আমরা করতে পারবো? এটাকে আমরা করতে পারবো? আমি কি পোল লঞ্চ করে দিব? হুম? পোলটা লঞ্চ করে দিই, দেখি তোমরা করে ফেলো। হ্যাঁ, সো নাকি পোল পোল করো। ওকে, তোমরা অঙ্কটা করো, ততক্ষণে আমি পোল লঞ্চ করি। লঞ্চ হয়ে গেছে, দেখো কোনটা সঠিক উত্তর হয়। বলছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এ এর মান কত হবে? এ এর মান কত হবে? এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করে, এ এর মান কত হবে? করে ফেলো। হ্যাঁ, ওকে, আমি এন্ড করে দিচ্ছি পোলটা। ও শিট, মাত্র 5% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো। ওয়াই? মাত্র 5% স্টুডেন্ট? কেন ভাই? এটা কি এমন ছিল যে মাত্র 5% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো ভাই? হ্যাঁ, আমি তো হতাশ। মাত্র 14 জন কারেক্ট অ্যান্সার দিছে। আল্লাহ, এটা কিছু হইলো 108 জনের মধ্যে? মোহাম্মদ আবু হানিফ, মুন্নি আক্তার মুনা, তারপরে মারুফা মনি, মুক্তি, মারিয়া মুন, নাহিদ হাসান, তারপরে হচ্ছে আহ মরিয়ম, সাদিকুল ইসলাম, তাজরিয়ান তাজ, শুভ সানা, তারপরে হচ্ছে রোহিত দেবনাথ, আরিফুল ইসলাম, শ্রীদেবী পাল, মিথুন, রাবেয়া বসরি। এরা ছাড়া, এই 14 জন ছাড়া বাকি সবাই ভুল উত্তর দিছো, বাট ওয়াই? কেন? উম, হতাশ। চলো আমরা একটু অঙ্ক করি তাহলে, যেহেতু এত মানুষ ভুল উত্তর দিছো, তাহলে দেখি আসলে উত্তরটা ঠিক ছিল কিনা। ওকে, তো বলছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এর মান কত? তাহলে বলো তো ভাইয়া, এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে 4,1। ওকে, ব্যাসার্ধ কত? আর ব্যাসার্ধ আর হচ্ছে √g² + f² - c। ওকে,
রুট ওভার জি স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 1 মাইনাস 4। ওকে, তাহলে আসবে কত? রুট ওভার 13, রুট ওভার 13। তাহলে এই কেন্দ্র এই রেখাটার উপরে বসাই দিই শর্ত মতে। মডুলাস এ এক্স এর জায়গায় বসাবো 4 প্লাস 2 ওয়াই এর জায়গায় বসাবো 1 মাইনাস 1। ওকে, রুট ওভার এক্স এর সহগ মানে এ স্কোয়ার, ওয়াই এর সহগ মানে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ মানে রুট ওভার 13। এটা আসবে কত? 4a, একবার ওই পাশে নিয়ে যাবো। হ্যাঁ, এটাকে একবার ওই পাশে নিয়ে যাবো আমি। হ্যাঁ, তো এটা আসবে কত? 4a প্লাস 2 মাইনাস 1 প্লাস 1, এটার মডুলাস। এটা আসবে রুট ওভার 13 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 4, এ স্কোয়ার প্লাস 4। আচ্ছা, এবারে আমরা দুই পাশে যদি বর্গ করে দেই তাহলে কি আসে? এখানে আসবে 16a স্কোয়ার প্লাস 8a প্লাস 1 ইকুয়াল টু 13a স্কোয়ার প্লাস 40 3 4 12 4 13 52 52। ওকে, এরপর আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলে কি আসে? এটা এবার আসলে মাইনাস, তাহলে 3a স্কোয়ার প্লাস 8a মাইনাস 51 ইকুয়াল 0। ওকে, এটার মিডল টার্ম করতে হবে। ওকে শিট। ওকে, আমি কোথাও ভুল করেছি নাকি ঠিক পথে আগাচ্ছি? আচ্ছা, সো 3 আর 51, ঠিক আছে, গুণ করলে কত আসে? 153। 8 আর 8কে ভাঙলে 153 কিভাবে হয়? 153 কিভাবে হয়? 17। আর এটা ভাঙি, ভেঙে করি, এটা ক্যালকুলেটরটা কই? উম, 17 গুণন 14 30 8 9 17 আর 9। হ্যাঁ, 17 আর 9, তাহলে 3a স্কোয়ার প্লাস 17a মাইনাস 9a, তাহলে 8 আসে, মাইনাস 51 ইকুয়াল 0। এ যদি কমন নেই এখান থেকে তাহলে কি আসবে? 3a প্লাস 17 মাইনাস 9, যদি 9 তো এখানে যায় না, 3 যদি নেই এখান থেকে কমন তাহলে কত আসে? 3a প্লাস 17 ইকুয়াল 0। তাহলে এখানে থাকতেছে 3a প্লাস 17, আর একটা থাকতেছে a মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে a সমান পাচ্ছি একটা মাইনাস 17/3, আর একটা পাচ্ছি 3। ওকে, সো এখানে দেখা যাচ্ছে, আচ্ছা ভেজালটা কোথায় লাগছে আমি বুঝতে পারছি। এখানে তোমাদের মাইনাস 17/3 আসছে, এখানে একটা 17/3 আছে, আর একটা 3 আসছে, ঠিক আছে। তো তোমরা ম্যাক্সিমামই দাঁড়াইছো বোথ এ এন্ড বি। যখনই দেখছো মাইনাস 70/3 এ তোমার আসছে আর অপশনে একটা 70/3 আসছে, তুমি ভাবছো কি আমার হয়তো কোনো জায়গায় প্লাস মাইনাসে ভুল হয়েছে। আলটিমেটলি যেহেতু এটা আছে এ এন্ড বি, তার মানে এ এন্ড বি হবে, এই জন্য ম্যাক্সিমাম মনে হয় এ এন্ড বি দাগাইছো। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে তোমাদেরকে যাতে কনফিউজ করার জন্যই দেওয়া হয়েছে, যাতে তুমি ডাবল চেক করতে গিয়ে টাইম ওয়েস্ট করো। ঠিক আছে, সো এটা কিন্তু মাইনাস 17/3 আসে, প্লাস 17/3 আসে না। ওকে, ওকে, চলো নেক্সট আমরা দেখি আসলে। ওকে, 0 - 1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে স্পর্শ করেছে। প্লিজ খেয়াল করো, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা রেখা। এই রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল 0। এই যে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে
0, আচ্ছা, তা আমরা জানি কেন্দ্র যদি আমি জানি বৃত্তের অর্ধেক সমীকরণ লেখা যায়, যায় না বলো? কেন্দ্র যদি তুমি জানো বৃত্তের অর্ধেক সমীকরণ লিখতে পারো যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে কেন্দ্র যদি জানো অর্ধেক সমীকরণ তুমি লিখে ফেলতে পারো, মানে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তার মানে আর এর মানটা দরকার। আর তো ভাই সহজ, এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্বই হচ্ছে আর, তাহলে আমি আর কিন্তু বের করে ফেলতে পারি সেই শর্ত থেকে। শর্ত মতে আর সমান কি হবে বলো তো? ব্যাসার্ধ সমান কি হবে? এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে মডুলাস এক্স এর জায়গায় 0 বসাও, 4 × 0 প্লাস 3, ওয়াই এর জায়গায় -1 বসাও, -1 প্লাস 8, এটার মডুলাস √, এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে আর পেয়ে যাবা। এখানে আসবে কত? 40, তাহলে এখানে আসবে -3 প্লাস 8 মডুলাস √16 আর হচ্ছে 9, 25। ওকে, তাহলে এখানে পাচ্ছ তুমি কত ভাইয়া? এখানে পাচ্ছ 5/5, 5/5, এই ঠিক আছে, 5/5। ওকে, তার মানে 1, আর পাচ্ছ 1, তার মানে এটা আসবে 1 এর উপর স্কোয়ার, দ্যাটস ইট। ওকে, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। চাইলে তুমি এটাকে ভেঙে একবারে সুন্দর করে লিখতে পারবা, ওটা আরো বেটার। হ্যাঁ, এটা আরো বেটার যদি লেখো। আমি লিখলাম না আর কি, ইচ্ছা করতেছে না, তুমি বাকিটা করে নিও, সাজায় নিও, ঠিক আছে? সুন্দর করে সাজায় লিখবা, এখানে আরেকটু সুন্দর করে সাজায় লিখবা, এটা ভেঙে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ারকে। ওকে, বলছে মূল বিন্দু থেকে, খেয়াল করে এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ডে। হ্যাঁ, আমি একটু এটা বোঝার আছে, সহজ কিন্তু বোঝার আছে। হ্যাঁ, এডমিশন টাইপ ম্যাথ, হ্যাঁ, বস ফাইট টাইপ। এটা অনেক সময় ভুল করি আমরা, লিখে দিই বস ফাইট, আমরা বস ফাইট। ওকে, হ্যাঁ, সহজ, একদম সহজ, কিন্তু এটা বুঝতে আমরা অনেক সময় ভুল করে ফেলি। মনোযোগ দাও, বলছে কি মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট, দেখো এটা কিন্তু কেন্দ্র, বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই কথাটা মানে কি? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই জিনিসটা আমি নতুন দেখলাম মনে হয়। তাহলে এই জিনিসটা আসলে কি? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এইটুকুর মানে কি আসলে? এইটুকুর মানেটা আমি তোমাকে দেখাই দিই, এইটুকুর মানে কি আসলে। এইটুকুর মানে হচ্ছে এটা যদি হয়, সরি, এটা যদি হয় একটা বৃত্ত, খেয়াল করো, এটা একটা বৃত্ত, হ্যাঁ, এটা একটা বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্রটা বলে দিয়েছে আমাকে কত ভাইয়া? কেন্দ্রটা বলে দিয়েছে 1,2। আচ্ছা, 1,2। আচ্ছা, আর এটার একটা স্পর্শক আছে, স্পর্শকটা এমন, এরকম ধর, এরকম এই পর্যন্ত, হ্যাঁ, এরকম স্পর্শক, হ্যাঁ, এই মূল বিন্দু থেকে এই বিন্দুতে স্পর্শ করছে এসে, হ্যাঁ, মূল বিন্দু থেকে এই বিন্দুতে এসে স্পর্শ করছে এটা। এইটা হচ্ছে সেই মূল বিন্দু 0,0, এইখান থেকে একটা লাইন গিয়ে এই বিন্দুতে স্পর্শ করেছে, এই বিন্দুতে স্পর্শ করেছে। এই যে দৈর্ঘ্য, এইটা হচ্ছে এই যে 2, এইটা হচ্ছে মূল বিন্দু বাহিরে, এখান থেকে একটা স্পর্শক টানছে যেটা এই বিন্দুতে এসে স্পর্শ করছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে 2। এবার বুঝতে পারছো কোনটার কথা 2 বলেছে? আচ্ছা, আমার মনে হয় এবার তুমি বুঝতে পারছো কোনটার কথা 2 বলছে। আচ্ছা, তো তুমি একটা জিনিস চিন্তা করো, এইটা যদি হয় 2, ওকে, তুমি কিন্তু একটা জিনিস বলতে পারবা যে ভাইয়া আমি তাইলে এখন একটু কারুকার্য করতে চাই। ভাইয়া কারুকার্যগুলো কি? কারুকার্যগুলো হচ্ছে এরকম কিছু একটা, যে আমি এখান থেকে এই দূরত্বটা বের করতে চাই। তোমার কোশ্চেনে কি দিছে? কেন্দ্র হচ্ছে 1,2 একটা বৃত্ত, মূল বিন্দু আছে, এখান থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2। আচ্ছা, এখন তুমি আমাকে বলো ভাইয়া এই মূল বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কত? মূল বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব, মূল বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব, বিন্দু থেকে
কেন্দ্রের দূরত্ব। বলবো ভাই এটা তো সহজ, রুট ওভার এই যে 1 - 0 হোল স্কয়ার প্লাস 1 - 0 হোল স্কয়ার প্লাস 2 - 0 হোল স্কয়ার। হ্যাঁ, তার মানে কত আসবে 1 + 5 √5 √5। বলবো ভাই এই দূরত্বটা হচ্ছে ভাই রুট ওভার 5, এই দূরত্বটা হচ্ছে রুট ওভার 5। আচ্ছা এই দূরত্বটা রুট ওভার 5। আচ্ছা যদি এটা রুট ওভার 5 হয়, তুমি একটা জিনিস বলো তো ভাইয়া আমাকে, এইখান থেকে এই দূরত্বটা কত হবে তাহলে বলতে পারবা? কিছু কি চোখের সামনে দেখতে পাচ্ছ তুমি? আমি যা দেখতেছি তুমিও কি সেটা দেখতে পাচ্ছ চোখের সামনে? আমি চোখের সামনে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার অতিভুজ হচ্ছে √5, ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে আর, যে আর এর মানটা আমি বের করতে পারবো, এই আর এর মানটা আমি বের করতে পারবো। তার মানে এই এই আর কি হবে, আর হবে রুট ওভার অতিভুজের স্কোয়ার মানে 5 মাইনাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 4, আলটিমেটলি এটা হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1। তাহলে আমি যদি কেন্দ্র জানি, আমি যদি ব্যাসার্ধ আর জানি, তাহলে বলো বৃত্তের সমীকরণ কি হবে? x - 1 হোল স্কোয়ার প্লাস y কালি শেষ y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মানে 1 স্কোয়ার। এটাই অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই কনসেপ্টটাই আসলে তোমার বুঝতে হবে যে আসলে কি বলছে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলতে কি বোঝায়। এটি আমরা ভুল করে ফেলি, বুঝি না। হ্যাঁ, তো এই দৈর্ঘ্যটা হচ্ছে, বলবো স্পর্শক তো অনেক বড় হয়, তাহলে কিভাবে এটা দৈর্ঘ্য বের করলো? মূলত দৈর্ঘ্যটা হচ্ছে মূল বিন্দু থেকে যেই বিন্দুতে স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। আচ্ছা, আর তুমি কি করবে, ওই যে মূল বিন্দু বলুক বা অন্য কোন একটা বিন্দু বলুক, সেই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটা বের করে ফেলবা, তাহলে তুমি অতিভুজ পেয়ে যাবা। তাহলে এই যে কেন্দ্র আর এটার স্পর্শ বিন্দু সংযোগ রেখা যেহেতু লম্ব, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা তুমি লম্বের মান বা ব্যাসার্ধের মানটা পেয়ে যাবা ইজিলি। তাহলে তুমি কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, আমি এখন সমীকরণ লিখে ফেলতে পারবো। বুঝলাম? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, মাশাআল্লাহ। এবারে আসো নেক্সট একটা ম্যাথ দেখি। বলছে শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়। ওকে, একটু ব্রেক দরকার মনে হয়, যদিও ক্লাস আর বেশি সময় নাই, 15 মিনিট 20 মিনিট আছে, সো এখন আর ব্রেক দেওয়া যায় না, নাহলে আমি আসলে ব্রেক দিতাম। ওকে, করে ফেলি আজকে। ওকে, ওকে, আচ্ছা। তো শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণের জন্য আমাদের সেই প্রথম কনসেপ্টটা লাগবে। প্রথম কোন কনসেপ্টটা বুঝাইছিলাম? এই যে এই কনসেপ্টটা লাগবে। মনোযোগ দাও, আবার একটু রিক্যাপ করি ম্যাথে ঢোকার আগে। আবার এতক্ষণ আমরা এই কনসেপ্ট দিয়ে ম্যাথ করছি, রাইট? যে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। এবার আমার এই কনসেপ্টটা লাগবে যে কোনো একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স আর ওয়াই এর পার্টটুকু সেম থাকে, শুধু লাস্টে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায়, প্লাস কে হয়, এটা হয়। আচ্ছা, আর কোন একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়? এক্স আর ওয়াই এর সহগ চেঞ্জ হয় আর মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়। এক্স আর ওয়াই এর সহগ চেঞ্জ হয় লম্ব রেখার ক্ষেত্রে, আর মাঝখানের চিহ্ন চেঞ্জ হয় এবং প্লাস কে আসে। ঠিক আছে? আচ্ছা, সো আসো এই কনসেপ্ট দিয়ে আমরা এখন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ বের করব। আচ্ছা, তো শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা দুইটা ধাপে কাজ করব। ঠিক আছে? প্রথম ধাপ, প্রশ্ন পড়ে, প্রথমে প্রশ্নটা পড়বা। হ্যাঁ, প্রশ্ন পড়ে স্পর্শকের সমীকরণ ধরে নিব। কিভাবে নিবা এটা আমি পরে বলবো, বাট ধাপগুলো একটু মনে রাখো। প্রথম কাজ, প্রশ্নটা পড়বো, তারপরে যে স্পর্শকটা আসবে সেই সমীকরণটা ধরে নিতে হবে। প্রথম কাজ কি? স্পর্শকের সমীকরণ কি করব বলতো? ধরে নিব। ধরে নেওয়ার প্রসিডিউর কি একটু আগে দেখাইছি, আবারও দেখাবো, বুঝবা, কানেক্ট করতে পারবা। হ্যাঁ, এখন না করলেও একটু পরে পারবা। এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপটা কি? এটার পরে সেকেন্ড ধাপ, ঠিক আছে, শর্ত মতে, শর্ত মতে কে এর
মান বের করব, কে এর মান বের করব। হ্যাঁ, শর্ত মতে কে এর মান বের করবো। এটা কি, এটা আমি একটু পরে বুঝি। জাস্ট ধাপ দুইটা মনে রাখো। প্রথম ধাপ হচ্ছে প্রশ্ন করে সমীকরণ ধরতে হয়, তারপরে শর্ত মতে কে এর মান বের করতে হয়। কি, এটা একটু পরে বোঝাবো। জাস্ট ধাপটার নামটা মনে রাখো। প্রথম ধাপ এভাবে মনে রাখো। প্রথম ধাপ, আমি প্রথমে প্রশ্নটা পড়বো, তারপরে স্পর্শকের সমীকরণটা ধরে নেব। সমান্তরাল বললে সমান্তরাল সমীকরণ ধরবো, লম্ব বললে লম্ব সমীকরণ ধরে নিব। আচ্ছা, তারপরে শর্ত মতে দেখবো ওখানে কি শর্ত আছে, সেই শর্ত মতে থেকে কে এর মানটা বের করব। শর্ত মত থেকে কে এর মান বের করবা। তারপর কে এর মান প্রথম সমীকরণে বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আসো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হবে। দেখো বোর্ডে আসছে অনেকবার। বলছে এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক, খেয়াল করো, একদম মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক এই রেখার উপর লম্ব, মানে এটা কিন্তু স্পর্শক না, সেই স্পর্শকটা এই রেখাটার উপরে লম্ব, তার সমীকরণ বের করতে বলছে। আমি একদম ভিজুয়ালাইজ করে দেখাই দিই। দেখো, চিন্তা করো, এইখানে একটা বৃত্ত আছে, এইখানে একটা বৃত্ত আছে, খেয়াল করো, একদম মনোযোগ দিয়ে খেয়াল করো। এই হচ্ছে সেই বৃত্ত, এখানে একটা সরল রেখা আছে, এটা হচ্ছে সেই সরল রেখা। এই সরল রেখাটার সমীকরণ দেয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সরলরেখার সমীকরণটা দেয়া আছে, এই বৃত্তের সমীকরণটা দেয়া আছে। তাহলে তুমি বলো তো এই বৃত্তের কেন্দ্র কত ভাইয়া? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, মানে 1,2। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2। আচ্ছা, এই বৃত্তের ভাইয়া ব্যাসার্ধ কত ভাইয়া? ব্যাসার্ধ হবে √8 স্কোয়ার 1, 8 স্কোয়ার 4। এখন আর সূত্র লিখবো না, হ্যাঁ, -4, তাহলে -3 যেহেতু, তাহলে কত আসতেছে +8 9 মানে 3। ব্যাসার্ধ আসতেছে 3। আচ্ছা, ব্যাসার্ধ আসতেছে 3। ওকে, ব্যাসার্ধ আসতেছে 3 আর সমান আসছে 3। আচ্ছা, এবার আমাকে এমন একটা স্পর্শ আঁকতে বলছে যেই এটাকে স্পর্শ করবে এবং এই রেখার উপর লম্ব হবে। খেয়াল করে দেখো, আবার শুরু থেকে বলি, শুনো, মনোযোগ দাও, পুরো জিনিসটা মাথায় নাও। এই বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্র বের করছি 1,2, ব্যাসার্ধ বের করছি 3, মানে এখান থেকে একদম এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে 3। আচ্ছা, এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক, মানে যেই স্পর্শকটা এই রেখাটার উপর লম্ব, এই রেখাটা আছে এইখানে, এইটার উপরে লম্ব ভাবে আছে, এইটা হচ্ছে স্পর্শক, এইটা হচ্ছে স্পর্শক। বুঝতে পারছো? এই লাল, এটা হচ্ছে স্পর্শক। সেই স্পর্শকটার সমীকরণ বের করতে বলছে, সেই স্পর্শকটার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এই বৃত্ত, এই রেখা, এই রেখার উপর লম্ব একটা স্পর্শক, এই স্পর্শকটার সমীকরণ বের করতে বলছে। প্রথম কাজ কি বলছি? প্রথম কাজ, প্রশ্ন পড়ে স্পর্শকের সমীকরণ ধরে নিব। তাহলে আমাকে প্রথম যে স্টা বের করতে বলছে সেইটাকে ধরে নিতে হবে। তাহলে লিখবা, ধরি এই স্পর্শকের সমীকরণটা হচ্ছে এই স্পর্শকের উপর লম্ব, এই রেখার উপর লম্ব। তাহলে এইটার লম্ব রেখার সমীকরণ কি? এইটার লম্ব রেখার সমীকরণ কি? দেখো, এইটার উপর লম্ব, তাহলে এটার লম্ব রেখার সমীকরণ কি হবে? এক্স আর ওয়াই এর সহগগুলা চেঞ্জ হয়ে যাবে, তার মানে 4x 3y হবে। মাঝখানের চিহ্ন মাইনাস আছে, এটা কি হবে? প্লাস হবে। তারপর কি আসবে? প্লাস কে ইকুয়াল 0। এটা আমরা ধরছি, বুঝতে পারছি। যেই স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতেছি, সেই স্পর্শকের সমীকরণটা আমি ধরে নিয়েছি। কিভাবে ধরলাম? কারণ এইটার উপর লম্ব বলছে, তাহলে আমি তো লম্ব রেখার সমীকরণটা আমি জানি। আচ্ছা, এই দেখো, এখানে শুধু কে এর মানটা আমি জানি না। তাহলে এবার আমি শর্ত মতে কে এর মানটা বের করব। তাহলে দেখো তো, শর্ত মত থেকে কে এর মান বের করা যায় কি যায় না? এখন শর্ত মতে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব সমান হবে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব সমান হবে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হচ্ছে 1,2, এইটার মধ্যে আমি বসাবো কত? এখন 1,2 বসাই দেব। তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 1,
প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো 2 প্লাস কে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ মানে হচ্ছে 3। আচ্ছা, এখন আসো আমি এটা সমাধান করি। একটা সমাধান আমি করে দিচ্ছি, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করো। 4 আর 6 10 প্লাস কে, হ্যাঁ, মনোযোগ দাও, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা রুট ওভার 25 ইকুয়াল 3। তাহলে আসতেছে আমার মডুলাস 10 প্লাস কে ইকুয়াল 3 5 15, 3 5 15, 3 ইন্টু 5, হ্যাঁ, একবার আড়াআড়ি গুণ করে দিছি। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট লিখে দেই। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা ভুল করি, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট। এর আগে দেখা গেছে আমরা মডুলাস যখন ছিল দুই পাশে বর্গ করছিলাম, দ্যাটস ওয়াই কোনো ঝামেলা হয় নাই, অবশ্যই আমার পজিটিভ মানটা আসছিল, হ্যাঁ। কিন্তু এইবার যেটা হচ্ছে বর্গ আর করা লাগতেছে না, কারণ কোনো রুট ওভার পার্ট নাই। এই মডুলাস যদি তোমার উঠাইতে হয় তাহলে আমার যেটা করতে হবে, এই ডান পাশে যেটা থাকবে সেটার প্লাস মাইনাস ইউজ করতে হবে। কারণ আমি এই মডুলাস মানটা সমান 15, তাহলে এটার পজিটিভ মানও আসতে পারে, নেগেটিভ মানও আসতে পারে, ঠিক আছে, পজিটিভ মানও আসতে পারে, নেগেটিভ মানও আসতে পারে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমার ধরে নিতে হবে, প্লাস মাইনাস ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে কে এর মান কত আসবে? কে এর মান প্লাস মাইনাস 15 মাইনাস 10। কে এর মান হচ্ছে প্লাস মাইনাস 15 মাইনাস 10। তাহলে এবার কি করবা? কে সমান একবার প্লাস, এই যে এটা সমান একবার প্লাস 15 নিবা, একবার প্লাস 15 নিলে রেজাল্ট আসবে কত? 5। আর মাইনাস 15 নিলে রেজাল্ট আসবে কত? মাইনাস 25। তাহলে কে এর কয়টা মান পাইলা বলো তো? দুইটা মান পাইছো, হ্যাঁ। কে এর কয়টা মান পাইছো? দুইটা, একবার প্লাস 15 নিবা, একবার মাইনাস 15 নিবা। ওকে, তাহলে এবার সুতরাং কে এর মানটা ওই সমীকরণে বসাবা। সুতরাং স্পর্শকের সমীকরণ কি আসবে? একটা আসবে 4x প্লাস 3y কত? একবার প্লাস 5 ইকুয়াল 0, আর একটা আসবে 4x প্লাস 3y, আর একটা কত আসবে? মাইনাস 25। মানে আমি দুইটা সমীকরণ পাবো। বলবো ভাইয়া একটা রেখার দুইটা কেমনে পাইছেন? ভাইয়া এটা একটা রেখা না, তুমি একটু খেয়াল করে দেখো তো, চিন্তা করে দেখো। তুমি কিন্তু চাইলে এই বৃত্তের এই পাশ দিয়ে আরেকটা লম্ব আঁকতে পারো, মানে আরেকটা স্পর্শক আঁকতে পারো, যেই স্পর্শকটাও এই রেখার উপর লম্ব। তার মানে আমি একই রকম আসলে এই রেখার উপর লম্ব দুইটা স্পর্শক পাবো। একটা আসবে 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, আর একটা আসবে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল 0। দিস ইজ দ্য অ্যান্সার। সো আমার পরীক্ষায় কিন্তু এই দুইটাই লিখতে হবে, একটা লিখলে তুমি মার্ক কম পাবা, দুইটাই লিখতে হবে, হ্যাঁ। সো এই কে এর মান ইম্পর্টেন্ট পার্ট বলে দিছি, যেটা হচ্ছে এখানে আমার প্লাস মাইনাস নিতে হবে, হ্যাঁ, এটা আমার প্লাস মাইনাস নিতে হবে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে প্লাস মাইনাস নিতে হবে। বুঝতে ভাইয়া? পানি ভেরি গুড। ওকে, না ইকুয়েশন ধরা ঠিক আছে, ইকুয়েশন ধরা ভুল হয় নাই ভাইয়া, ইকুয়েশন ধরা ঠিক আছে। ইমন, ইকুয়েশন ধরা ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম। প্রথম কাজ, আমি প্রশ্ন পড়ে স্পর্শকের সমীকরণ ধরে নেব। তারপরে কাজ হচ্ছে আমি বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র আর বের করছি এবং শর্ত বসাবো যে কেন্দ্র থেকে ওই সমীকরণের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। তারপরে আমি কে এর মানটা পেয়ে যাবো। দ্যাটস ইট। ইয়াসিন বলছে ভাইয়া আপনার ক্লাসে ম্যাথ ফিল করতে পারি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ধৈর্য ধরে শোনার জন্য। আমি চেষ্টা করছি যে এই জিনিসটা একদম তোমাকে আসলেই ফিল করানোরই চেষ্টা করছি তোমাদেরকে, এই জন্য পুরো জিনিসটা এক্সপ্লেইন করে দেই। যার ধৈর্য নিয়ে যে কথা এই ক্লাসটা করে বা শুনে, তার কাছে ম্যাথটা অনেক বেশি সহজ লাগে। অনেকে আছে অধৈর্য, আমরা রিলস দেখে অভ্যস্ত, একটু পরপর চেঞ্জ আসবে, ভাই একটু নাচবে, কুদবে, গল্প বলবে। সবসময় আসলে সব ক্লাসে পসিবল হয় না। সো আর সবসময় এটা এক্সপেক্টও করা যায় না। আমরা এখন একটু বড় হইছি, আমাদের পড়াশোনার ভলিউম বাড়ছে, হ্যাঁ, তো আমাদের রেসপন্সিবিলিটি বাড়ছে, ঠিক আছে। সো সবসময় আসলে এটা করা যায় না, কিছু সময় একদম মনোযোগ দিয়ে শুধু পড়াশোনাই করতে হয়। ওকে, ওকে, ওকে।
বলছে অনেক ভালো বুঝলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর একটা সিমিলার টাইপের একটা ম্যাথ করি, যেটাও দেখো যশোর বোর্ডে আর অনেক আসছে। কি বলছে দেখো, খেয়াল করো এবার। বলছে এই বৃত্তে অন্তর্লিখিত স্পর্শক এই রেখার উপর সমান্তরাল। এবার কিন্তু বলেছে এটা সমান্তরাল, এবার কিন্তু বলে নাই লম্ব, এবার বলছে কি সমান্তরাল। আচ্ছা, স্পর্শকের সমীকরণ বের করো। মানে ঘটনাটা এরকম, দেখাই। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র বের করতে হলে -2 দিয়ে ভাগ করি। বৃত্তের সমীকরণ থাকলে আমাদের এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ এগুলো লাগবেই। হ্যাঁ, কেন্দ্র আসবে কত? এটা 4,5। আচ্ছা, ব্যাসার্ধ আর আসবে কত? √16 প্লাস 25 মাইনাস বা মাইনাস প্লাস 8। হ্যাঁ, √16 আর 8 হচ্ছে 24 আর 25 49, মানে হচ্ছে 7। ওকে ফাইন। তাহলে এইটার কেন্দ্র হচ্ছে 4,5 আর ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, এইটা ব্যাসার্ধ আর হচ্ছে 7। ওকে, এই যে এই রেখাটার সমীকরণ দেওয়া আছে 5x মাইনাস 12y, আমি ডান পাশে 0 রাখবো সবসময়, -9 = 0। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর একটা, হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট, আর একটা লিখে দিই ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এই যে, হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এইটা আমরা ভুল করি, অনেক সময় ডান পাশে 0 রাখি না। এটা দেয়া আছে, আমাকে কি করতে হবে? আমাকে এই রেখার সমান্তরাল একটা স্পর্শক আঁকতে হবে। দেখো তো, এই বৃত্তের সমান্তরাল, কিন্তু আবার এটার স্পর্শক। ওকে, তাহলে এটা হচ্ছে আঁকতে হবে, এটা বের করতে হবে। হ্যাঁ, এটা বের করতে হবে। এই একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র এত, ব্যাসার্ধ এত, কিভাবে পাইছি? বৃত্তের সমীকরণ থেকে পাইছি। এই একটা সরলরেখা, এটা সমীকরণ দেওয়া আছে। এমন একটা স্পর্শক আঁকতে হবে যেটা এই সরল রেখাটার সমান্তরাল। তাহলে আমি প্রশ্ন পড়ছি, এই স্পর্শকের সমীকরণটা কি করব? ধরে নেব এই স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটার সমান্তরাল। তার মানে এক্স আর ওয়াই এর পার্টটুকু সেম থাকবে। এটা সমীকরণ 5x - 12y প্লাস কে = 0। এটা আমরা ধরে নিছি, স্পর্শকের সমীকরণটা আমি এটা ধরে নিছি। ফার্স্ট কাজ শেষ, ধরে নেওয়া শেষ। এবার আসি শর্ত মতে। দেখো একদম সোজা, তোমার কিচ্ছু মনে রাখা লাগবে, তুমি সেম টাইপের ম্যাথ করবা। শর্ত মতে এইখান থেকে এইখানের দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এখানে এক্স এর জায়গায় 4 বসাবো, ওয়াই এর জায়গায় 5 বসাবো, ব্যাসার্ধের সমান। তাহলে কে এর মান পেয়ে যাব। একদম সহজ ভাই, এক ফরম্যাটে অঙ্ক হয়ে যাবে। দেখো, তাহলে 5 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 4 মাইনাস 12 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো 5 প্লাস কে, এখানে মডুলাস ডিভাইডেড বাই √5 এর স্কোয়ার প্লাস -12 এর উপর স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ মানে 7। ওকে, তো এখন তুমি এটা ক্যালকুলেট করো, এখান থেকে কে এর দুইটা মান পাবা। ওই যে মডুলাসের জন্য প্লাস মাইনাস নিতে হবে। হ্যাঁ, মডুলাসের জন্য প্লাস মাইনাস নিতে হবে। তাহলে এখান থেকে কে এর কয়টা মান পাবা? অবশ্যই মডুলাসের জন্য যেহেতু প্লাস মাইনাস নিবা, এখান থেকেও তুমি কে এর দুইটা মান পাবা। হ্যাঁ, কে এর দুইটা মান পাবা। হুম, কে এর মান এখান থেকে কত আসে বলো তো? 131 আর হচ্ছে -51 আসে। 131 আসে একটা, আর একটা আসে -51। নিজেরা বের করবা এটা। হ্যাঁ, কে এর দুইটা মান পাইছি। তাহলে সমীকরণ কি হবে? সুতরাং স্পর্শকের সমীকরণটা হবে দুইটা। একটা হবে ওই যে কত, 5x - 12y, একটা প্লাস 131, কে এর জায়গায় 131 বসাবা ইকুয়াল 0। আর এটা হবে 5x - 12y -51 ইকুয়াল 0। শেষ। বলো ভাই এবার দুইটা আসলো কই থেকে ভাই? এবার দুইটা আসছে এখান থেকে। দেখ, এই পাশেও তো একটা স্পর্শক আঁকা যাবে, যেই স্পর্শকটা এই রেখাটার সমান্তরাল। তার মানে দুইটা পাচ্ছি, এখানে একটা, ওখানে একটা, এখানেও। তো এই জন্য এই দুইটাই লিখতে হবে। ঠিক আছে।
পারবো পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিক সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখান থেকে কি সরলরেখার ঢাল পাওয়া যাবে কি যাবে না বস? জি ভাই, সবার কাছ থেকে আমরা তুলি ভাই, ক্রাউড ফান্ডিং করি। ঠিক আছে, মানিব্যাগ সাথে নাই, উপরে আছে। ওকে ওকে ওকে। সো এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ, এখান থেকে কিন্তু আমরা ঢাল পেয়ে যাব। হ্যাঁ, ঢাল পেয়ে যাব, তাই না? ঢাল, এই সরলরেখার ঢাল পেয়ে যাই। হ্যাঁ, সরলরেখার ঢাল পেয়ে যাই আমরা। আচ্ছা, আর এইখান থেকে এই বৃত্তের কেন্দ্র কত বলতো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0। ব্যাসার্ধ আর কত? আর হচ্ছে কত? এই যে এটা মানে কি আর এর উপর স্কোয়ার না, তার মানে আর হচ্ছে এখান থেকে 4 বের করতে পারি আমরা। হুম, আচ্ছা, তাহলে আমি কেন্দ্র জানি, আর জানি, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই সরলরেখার ঢাল কত? m ইকুয়াল টু tan 30 ডিগ্রি। মনে আছে সরলরেখায় করছি, মানে 1/√3 ঢাল। তাহলে ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা থাকে সেই সরলরেখার সমীকরণকে কি লিখতে পারি? y ইকুয়াল টু mx প্লাস c। মনে আছে? তাহলে এখান থেকে স্পর্শক, হ্যাঁ ধরি স্পর্শক, ধরি শর্ত থেকে আমি স্পর্শকটা ধরে নিলাম y ইকুয়াল টু mx প্লাস c। y সমান m এর মান কত? 1/√3 x প্লাস c। আমি যদি √3 দিয়ে গুণ করে দেই, হ্যাঁ তাহলে কি থাকবে? আমি √3 দিয়ে গুণ করে দিচ্ছি একবারে। হ্যাঁ, তাহলে এখানে আসবে এক পাশে নিয়ে যেতে হবে x মাইনাস √3y প্লাস √3c ইকুয়াল 0। হ্যাঁ, এরকম কিছু একটা আসবে। ওকে, √3 দিয়ে গুণ করে দিচ্ছি। এইটা হচ্ছে স্পর্শক, এইটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি প্লাস সি বা কে, আর কি আগে আসছিল সি, এবার আসছে কে, ওই একই কথা আর কি। এবার আসছে সি ধরছি আর কি। শর্ত মতে এই কেন্দ্র থেকে এইটার দূরত্ব লিখে দেই, আবার এলোমেলো করে ফেলবে। হ্যাঁ, এই কেন্দ্র থেকে এইটার দূরত্ব, এই কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র হচ্ছে 0 0, এক্স এর জায়গায় বসাও 0, মাইনাস √3 ওয়াই এর জায়গায় বসাও 0, প্লাস √3c, এটার আসবে মডুলাস, ডিভাইডেড বাই √ এক্স এর সহগ মানে 1 এটার স্কোয়ার, প্লাস ওয়াই এর সহগ মানে হচ্ছে √3 মাইনাস √3 সরি এটার স্কোয়ার, ইকুয়াল টু ব্যাসার্ধ মানে হচ্ছে 4। এখান থেকে আমি ইজিলি সি এর মানটা পেয়ে যাব। তো মডুলাস অফ √3c আসছে, আর এখানে হয়ে যাচ্ছে আমার কত? 3 আর 1 4 মানে 2 ইকুয়াল টু 4। তো √3c মডুলাস ইকুয়াল টু হচ্ছে 4 দ্বিগুণে 8। আমি ভুল করে ফেলছি কোথাও, দেখো 8/√3 এরকম কিছু একটা আসতেছে। ঠিক আছে, না ভুল হয় নাই, ঠিকই আসতেছে। ওকে, সো এখান থেকে যেহেতু আমি লিখতে পারতেছি √3c সমান প্লাস মাইনাস 8, যেহেতু মডুলাস উঠাই দিছি, সুতরাং সি সমান হচ্ছে প্লাস মাইনাস 8/√3। তাহলে সি এর মান পেয়ে গেছি। তাহলে সুতরাং সমীকরণ স্পর্শক হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস, খেয়াল করো এখানে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, প্লাস একটা √3 আছে। হুম, অথবা তুমি এই যে এখান থেকে ওই যে √3c, এই যে ডিরেক্ট √3c আসছে না, এখান থেকে তুমি প্লাস মাইনাস 8 বসাই দিতে পারো, একই কথা। হ্যাঁ, এটাই করি, এটা আমার জন্য সহজ হয়। দেখো এখান থেকে আমি √3c এর মান পেয়ে গেছি প্লাস মাইনাস 8, তাহলে এই যে √3c আছে এটার মান তুমি এখানে বসাই দাও, প্লাস মাইনাস 8, মানে দুইটা পাইছো, এটা +8 আর এটা হচ্ছে -8 ইকুয়াল টু 0।
ও বলছে চিত্র দেন। ওকে, চিত্র। চিত্র 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 ছোট্ট করে আঁকি, হ্যাঁ, আমার মনে হয় বুঝবা। এটা হচ্ছে এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে। এটা বৃত্ত আছে এরকম, একটা বৃত্ত আছে এরকম, যেটা কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে। হুম, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আরেকটা স্পর্শক 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যে স্পর্শক, হ্যাঁ, এই যে এই কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র 0 0, এই যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 4। হ্যাঁ, আর এই যে স্পর্শক যেটাকে আমি ধরছি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, হ্যাঁ, এটা হচ্ছে সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে আর, এটা সমান 4, যেহেতু ব্যাসার্ধ, তাই না? ক্লিয়ার? অল ক্লিয়ার? না, আমি বুঝতে পারছো এবার? মজা না? গুড। ওকে, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আজকে আর না দেখি আমরা, নেক্সট ক্লাসে। হ্যাঁ, আর আজকে পর্যন্ত যা দেখলাম আমরা, এই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করে ফেলবো বাসায় অবশ্যই, ঠিক আছে। আজকে আমরা কিন্তু দুই টাইপের ম্যাথ দেখছি। দেখো, একদম শুরু থেকে আমি যদি তোমাকে দেখাই, প্রথমে আমরা একদম বেসিক দেখছি, যেখানে আমরা একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বা লম্বরেখার সমীকরণ ধরে নিতে পারি। তারপর দেখছি একটা বিন্দু থেকে কিভাবে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হয়, ঠিক আছে। ওকে, অপোজিটে কোণ হতে পারতো না? অপোজিটে পারতো না, কারণ বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে অপোজিটে হইলে ঋণাত্মক দিকের সাথে হয়ে যেত, অপোজিটে পারতো না ভাইয়া। ওকে, নিচে পারতো আর কি, নিচের দিকে পারতো, প্লাস মাইনাস আসছে নিচের দিকে পারতো। আমি দেখাই দিচ্ছি নিচের দিকে কোথায়। ওকে, সো যেটা হচ্ছে আমরা এই একটা কনসেপ্ট দিয়ে বেশি ম্যাথ করছি, দুইটা কনসেপ্ট দিয়ে করছি। একটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ। তো এই যে এটা এমসিকিউর জন্য লাগে, এই শর্তগুলো কেন্দ্র, জাস্ট সবগুলোর ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি, তারপর শর্ত করছি যে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব এইটাই ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এইটাই ব্যাসার্ধ, আবারও কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এইটাই ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এইটাই ব্যাসার্ধ, মানে সব এক। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ, শেষ। এই যে, আর এখান থেকে এই জিনিসটা বলছি ইম্পর্টেন্ট, যে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য মানে হচ্ছে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর কেন্দ্রের দূরত্ব এটা বের করলে আমরা পিথাগোরাস দিয়ে ব্যাসার্ধ পেয়ে যাই। হ্যাঁ, একে আরটা হচ্ছে শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণ। প্রশ্ন পড়ে স্পর্শকের সমীকরণ ফার্স্টেই ধরে নিব, তারপর ওই যে শর্ত মতে দিয়ে কে এর মান বের করব, তাহলেই শেষ। হ্যাঁ, আর এক্ষেত্রে ম্যাক্সিমাম কে এর দুইটা মান পাই। তো এখানেও দেখছি আমরা, যেহেতু লম্ব বলছে, আমরা এই রেখার লম্ব সমীকরণটা ধরে নিছি, তারপরে শর্ত মতে থেকে, ওই শর্ত মতে আগে একই রকম, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান ব্যাসার্ধ, এখান থেকে কে এর মান পাইছি। এটাও সেম, এটাও সেম। ও আচ্ছা, যেটা বলতেছিলাম আরো একটা পসিবল, যেটা হচ্ছে এইখান থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক, এখানেও কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা যায়। হ্যাঁ, এই জন্য প্লাস মাইনাস দুইটা পাইছি আমরা। হ্যাঁ, এটাও 30 ডিগ্রি কোণ। হ্যাঁ, এটাও স্পর্শক। হ্যাঁ, এটাও ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দুইটা আর কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। হ্যাঁ, এই তো, এই জিনিসগুলো আজকে হচ্ছে আমরা করেছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শিখবো বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। তো তোমার হোমওয়ার্ক থাকবে এই যে লাস্টের ম্যাথটা বাদ দিয়ে, যেহেতু এটা নেক্সট ক্লাসে করব, বাকিগুলো আজকের জন্য হোমওয়ার্ক থাকবে। রাদিশা বলছে, ভাইয়া আমি যা সহজে বুঝতে পারি তা খুব সহজে তাড়াতাড়ি ভুলে যাই। এর একটা কারণ হচ্ছে তুমি যা সহজে বুঝতে পারো জিনিসটাকে অনেক বেশি সহজ মনে করো, দ্যাটস ওয়াই তুমি পরবর্তীতে ওই জিনিসটা প্র্যাকটিসের প্রতি গুরুত্ব কম দাও। তুমি মনে করো ভাই এই জিনিসটা তুমি একদম সহজ, এটা আমি বুঝি, তাহলে এটা বেশি প্র্যাকটিস করা লাগবে না, যেটা কঠিন এটা বেশি প্র্যাকটিস করি। তো যখন তুমি প্র্যাকটিসের প্রতি গুরুত্ব কম দাও, তখনই হচ্ছে ওই জিনিসটা তাড়াতাড়ি তুমি ভুলে যাও।
যে জিনিসটা তুমি একসময় সহজে বুঝতে পারছো ওই জিনিসটাকে তুমি গুরুত্বহীন মনে করছো বা সহজ মনে করে অবহেলা করছো। ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো মনে আছে? এই কচ্ছপের সাথে তো দৌড়ে ফার্স্ট হওয়া খরগোশের জন্য ইজি ছিল। দ্যাটস ওয়াই সে ওটাকে গুরুত্বহীন মনে করে ঘুমায় পড়ছিল। যে ঠিক তুমি তেমনি ঘুমায় পড়ো, তারপরে দেখা যায় কচ্ছপ ফার্স্ট হয়ে যায়, খরগোশ কিন্তু ফার্স্ট হইতে পারে না। তো তোমার ব্যাপারটা ওই রকম, বা তোমার মতো আরো যারা আছে যারা সহজে যে জিনিসটা বুঝে যাও তখন ওটার প্রতি গুরুত্ব কম দেয়, হ্যাঁ এটা তো পারি, কিন্তু সময়ের পরিক্রমায় ওই জিনিসটা তোমরা ভুলে যাও। ঠিক আছে, দ্যাটস ওয়াই পারছো না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। এক্স এর পজিটিভ সাইডে দুই পাশে কোণ হতে পারতো, হ্যাঁ দেখাইছি তো ভাই, পজিটিভ সাইডের এক্স এর পজিটিভ সাইড তো ডান পাশ, দুই পাশেই কোণ হইছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।